ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা ইতুলক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ইতুলক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো আজ অর্থাৎ 23শে নভেম্বর 2025 রবিবার অগ্রহায়ণ মাসের ইতু পূজা। আজকের দিনে যারা ইতু পূজার ব্রত পালন করছেন তারা অবশ্যই ইতু পূজার ব্রত কথা একবার হলেও শ্রবণ করবেন। আর যারা ইতু পুজোর ব্রত পালন করছেন না তারাও যদি অন্তত একবার আজকের দিনে ইতু পুজোর ব্রত কথা শ্রবণ করেন তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা আপনার ওপরে বর্ষিত হবে এবং ইতু পূজার ব্রতের কিছুটা পুণ্যফল আপনি লাভ করতে সমর্থ হবেন। সুতরাং অগ্রহায়ণ মাসের প্রতিটি রবিবার একবার হলেও শ্রবণ করুন ইতু পুজোর ব্রত কথা। ইতু পূজার ব্রত কথা শ্রবণ করব তার আগেই ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বন্ধুরা, চলুন এবার শ্রবণ করা যাক ইতু পূজার ব্রত কথা। এক রাজ্যে খুব গরিব বামুন বামনি বাস করত। তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামনি রাত্রিবেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল, দুখানা পিঠে কম হলো কেন? বামনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে। এ কথা শুনে বামুন খুবই রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলায় বামুন বামনিকে বলল, আজ উম্ন ঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বেথারও ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমিই এতদিন অভিমান করে যাইনি। বামনি খুশি না হলেও মুখে কিছু বলতে পারল না। বামুন উম্ন ঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো। মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে পারল না। একটি বট গাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এইটাই চাইছিল। সুযোগ পেয়ে সে ইটের ওপরে মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গুলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানে নেই আর চারদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। উম্ন তখন ঝুম্নকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুম্ন বলল, না না, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে রেখেছিলুম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়িতে রেখে আসার নাম করে বনে ফেলে রেখে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসাতে লাগলো। কোথায় তারা যাবে তাও ঠিক করতে পারল না। এমন সময় বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটেই যেতে হবে। তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। এমন সময় উম্ন বলে উঠল, ঝুম্নদি, ওই দূরে একটি বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। উম্নর কথা শুনে দুজনে ছুটে গেল সেই বটগাছের কাছে। দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো, দূরে বাঘের গর্জন। বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উম্ন ঝুম্নর এই কাতর কথা শুনে বটগাছটি তখন দু ফাঁক হয়ে গেল। উম্ন ঝুম্ন তার সেই কোটরের মধ্যে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে কোটরটা বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটি দু ফাঁক হয়ে গেল আর উম্ন ঝুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কি করবে, কোথায় যাবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে দিয়ে চলতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর তারা জনবস্তি দেখতে পেল। বোন তখন প্রায় পেরিয়ে এসেছে। তার একটু দূরে দেখলো যে তার বয়সী কয়েকজন মেয়ে একটি পুকুরের ঘাটে ঘট বসিয়ে কি সব পুজো করছে।
উম্নঝুম্ন তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী তোমরা এলে যে আমাদের ইতু পূজার ঘটগুলি সব উল্টে পাল্টে গেল? উম্নঝুম্ন তখন খুব কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথাগুলি সব মেয়েদের কাছে বলতে লাগলো। সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলো তাদের প্রতি দয়া হলো। তখন তারা উম্নঝুম্নকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতে হবে না, তোমরা আমাদের মতো ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো উম্নঝুম্ন যেই পুকুরে নেমেছে অমনি পুকুরের জল সব শুকিয়ে গেল। পুকুরের মাছগুলো সব ছটফট করতে করতে লাফাতে লাগলো। উম্নঝুম্ন এই ব্যাপারটা দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা বলল, এই নাও ঘটের দুর্বা দিচ্ছি, নিয়ে পুকুরে গিয়ে ফেলো। ওদের কথা মতো উম্নঝুম্ন দুর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুর জলে ভরে গেল। তখন তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো। স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পূজা সম্পন্ন করলো। পূজার পর দুই মেয়ে বলল, এইবার ইতুর কাছে বর চেয়ে নাও। উম্নঝুম্ন তখন ইতুর কাছে বর চাইল, ইতু দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মার দুঃখ দূর হয়, আর ঘর ভর্তি সোনাদানা ও টাকা কড়ি হয়। তারপর মেয়ে দুটি বলল, এবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উম্নঝুম্ন বাড়ির দিকে চলে গেল। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে উম্নঝুম্নর বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হলো। দুই বোন ক্রমে ঘট হাতে নিয়ে বাড়িতে এসে পৌঁছালো। তাদের বাবা মা ভেবেছিল যে এতদিন মেয়ে দুটিকে অবশ্যই বাঘে খেয়ে ফেলেছে আর ওদের আপদ দূর হয়েছে। এমনি সময় হঠাৎ উম্নঝুম্নকে বাড়িতে ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল, তোরা এতদিন বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি এখন? মরিসনি তোরা? উম্ন বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারতে না। আমরাই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হওয়ার বর চেয়েছিলুম, তাই তুমি আজ এত বড় লোক হতে পেরেছ। তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিয়ে গেল। বামনিও তাদের কথা শুনে ইতু পূজা আরম্ভ করলো। বছর কয়েক পরে বামন বামনির সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। তখন তাদের আনন্দ আর ধরে না। ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন রাজপুত্র এবং কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজনের সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো। বেলা তখন দুপুর, তারা তখন খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে উম্নকে দেখে বলল, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? উম্ন তক্ষুনি ছুটে গিয়ে একটা ছোট্ট ভাঁড়ে করে জল এনে দিল। এক ভাঁড় জল খেয়ে রাজপুত্রের খুব ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর সে করবেন? ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে এইটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যতই জল খাচ্ছেন ভাঁড়ের জল আর কিছুতেই ফুরাচ্ছে না। তখন তিনি তার লোক লস্কর সকলকেই সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেলো, তবুও ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে। উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্র দেশের যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েটিকে বিবাহ করতে চাই। বামুন তখন বললেন, আপত্তি আমার কিছুই নেই, তবে আমার আরও একটি মেয়ে আছে, তারও এখনো বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছে কোটাল পুত্র আমার বন্ধু, আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকেই দুই মেয়ে দান করতে পারেন। বামুন দেখে চমৎকার সুযোগ, সে আর দেরি করল না। গোধূলি লগ্নে উম্নর সঙ্গে রাজপুত্র আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনোর বিয়ে দিয়ে দিল। আরেকদিন উম্ন ঝুমনো শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামনি বললেন, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? উম্ন বলল, আমি এখন রাজার রানী, দাঁতখনি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত করে রেঁধে দাও,
আমি এই খেয়েই পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব। আর ঝুমনো বলল, আজ অগ্রহায়ণ মাসের রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থা হলো। তারা খেয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি রওনা হলো। উম্নো যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মরক, দুর্ভিক্ষ, যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনো যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন এবং অন্যান্য পূজা পার্বণ। এইভাবে উম্নো যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউকে বরণ করতে এলেন, কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এই দিন কোটাল পুত্রের মা বউকে বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গারদগুলো সব সোনার দরজা হয়ে গেছে। কোটাল পুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন। উম্নো বিবাহ করে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ির ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উতলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়েকে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিক থেকে বাড়বাড়ন্ত। মদ্র যুবরাজ উম্নোকে অলক্ষী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন। উম্নো তার সামনে এলেই তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতক ডেকে বললেন, এই দণ্ডেই উম্নোকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নোকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো। উম্নো তখন ঝুমনোর কাছে গিয়ে সবটা খুলে বলল। মায়ের পেটের বোনের এই রকম দুর্গতির কথা শুনে ঝুমনো কাউকে জানতে না দিয়ে তার বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটাল পুত্রও জানতে পারলেন না। ঝুমনো বুঝলো যে তার বোন ইতুকে অসম্মান করেছে, তাই সে আজ বিপদে পড়েছে। তখন থেকেই ঝুমনো আবার উম্নোকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতু পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার উম্নোর ওপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বাড়বাড়ন্ত হয়ে উঠতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই উম্নো রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে ঘাতক উম্নোকে কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন। কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে উম্নোর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। কোটাল পুত্র উম্নোর আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন। ঝুমনো স্বামীর এই রকম চিন্তার কারণ জিজ্ঞাসা করে উম্নোর ব্যাপারে জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নোকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ি জঙ্গল দিতে পারেন তাহলে তার উম্নোকে ফিরে পেতে পারেন। কোটাল যুবরাজকে সেই কথা বললেন। যুবরাজ উম্নোকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থা করে দিলেন। ঝুমনো তখন উম্নোকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিলেন। উম্নো চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড়ে পায়ে লেগে উম্নোর পা কেটে গেল। যুবরাজ এতে খুব রেগে গিয়ে হুকুম দিলেন, এই দণ্ডে 18 হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আনা হোক। বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজ করা হলো। যুবরাজও উম্নোকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অঘ্রাণ মাস। উম্নো ইতু পূজা করলো, কিন্তু ইতুর কথা শোনবার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোক পেল না। উম্নো তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছেন তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটল চারদিকে, কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও পাওয়া গেল না। শেষে তারা সেই বুড়ি হারনিকে উপসী জেনে ধরে আনলো।
সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ও অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম, আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে নিয়ে আনলো। সে উম্নর কাছে আসতেই উম্ন বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো আর তোমার সব হবে। বুড়ি রাজি হয়ে ইতুর কথা শুনল। উম্ন বলল, এইবার মায়ের কাছে বর চাও। বুড়ি তখন তার 18 ছেলেকে বেঁচে ওঠার এবং তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। ইতু দেবীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হারনি চারদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্নর ইতু পুজোর কথা শুনে সে আবার তার সব কিছু ফিরে পেয়েছে। তখন থেকে দেশ শুদ্ধ সকলে ইতু পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। ব্রতের ফল, এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারিণী হয়ে থাকেন। জয় মা ইতুলক্ষ্মী দেবীর জয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক মনে শ্রবণ করবেন ইতু পুজোর ব্রত কথা।